আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজকে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট দুইটা আইন পাশ হয়েছে আর তিনটা আইনের নীতিগত অনুমোদন হয়েছে। যে আইনগুলো পাশ হয়েছে চূড়ান্তভাবে, একটা হচ্ছে বাংলাদেশ শ্রম আইন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স, আরেকটা হচ্ছে আপনার আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, ইলেকশন রিলেটেড যে লটা, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ, না 2025। এই দুটো আইন পাশ হয়েছে আর তিনটা আইন নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। একটা খুবই ইম্পর্টেন্ট আপনারা জানেন, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয় আইন। সেকেন্ড যেটা, সেটাও খুবই ইম্পর্টেন্ট, দুর্নীতি দমন কমিশন আইন। আরেকটা হচ্ছে আমাদের জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন। লাস্ট তিনটা আইন নীতিগতভাবে অনুমোদন হয়েছে, আর একটু আমাদের ডিসকাশন করতে হতে পারে। চূড়ান্ত অনুমোদনের জন্য আবার উপদেষ্টা পরিষদে তোলা হবে। কিন্তু চূড়ান্তভাবে যে আইনটা অনুমোদন হয়েছে এটা খুবই যুগান্তকারী একটা আইন। আমি বলবো বাংলাদেশ শ্রম আইন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স। এখানে আমাদের শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য, তাদের কল্যাণে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। 90টা সেকশনে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, 3টা শিডিউলে, 90টা সেকশন এবং 3টা শিডিউলে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। সবটা আমি বলতে পারবো না, কয়েকটা জিনিস শুধু বলি। এবং এই অ্যামেন্ডমেন্টগুলো আনা হয়েছে আমাদের যে আইএলওর কমিটি অফ এক্সপার্ট আছে তাদের রেকমেন্ডেশন অনুযায়ী। আপনারা জানেন আইএলওতে বাংলাদেশের বিরুদ্ধে একটা কমপ্লেইন প্রসিডিওর আছে। ওই প্রসিডিওরও অনেক রেকমেন্ডেশন আসছে। আমাদের ইন্টারন্যাশনাল যারা ডোনার আছেন, আমাদের যারা বিভিন্ন রাষ্ট্র আছেন, শ্রম অধিকার সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, সমস্ত কিছু বিবেচনা নেওয়া হয়েছে। ট্রাইপার্টাইট যে কমিটি, ত্রিপক্ষীয় কমিটি, শ্রমিক, মালিক এবং সরকার, এই কমিটি আপনার 5টা মিটিং করেছে, 3টা ওয়ার্কশপ করেছে, অসংখ্য কনসালটেশন করেছে। এখন আমি যেই পরিবর্তনগুলো আনা হয়েছে, কয়েকটা পরিবর্তন শুধু বলি। একটা হচ্ছে লেবার ল এখন থেকে নন প্রফিট যে অর্গানাইজেশন আছে সেটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। লেবারের ডেফিনেশনকে এক্সটেন্ড করা হয়েছে। গৃহ পরিচারক যারা আছেন, নাবিক যারা আছেন, তারাও এখন লেবার হিসাবে লেবার লয়ের প্রোটেকশন পাবেন। ব্ল্যাকলিস্টিং একটা প্রথা ছিল, যে শ্রমিক যাদের বিরুদ্ধে মালিকদের অভিযোগ থাকতো তারা ব্ল্যাকলিস্ট করতো এবং তারা অন্য কোথাও চাকরি পেত না। ব্ল্যাকলিস্টিংকে অবৈধ ঘোষণা করা হয়েছে। সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিধান করা হয়েছে। প্রসূতি যারা আছেন তাদের ওয়েলফেয়ার বেনিফিট, যারা নারী আপনার শ্রমিক আছেন ওনাদের মধ্যে যারা প্রসূতি থাকবে তাদের ওয়েলফেয়ার বেনিফিটটা অনেক বাড়ানো হয়েছে। ট্রেড ইউনিয়ন গঠন এবং রেজিস্ট্রেশন অনেক সহজ করা হয়েছে। ওয়ার্কারদের মধ্যে ডিসক্রিমিনেশন, আপনারা জানেন একই কাজ ছেলেরা এবং মেয়েরা করলে মেয়েদেরকে কম বেতন দেওয়া হতো, সেই ডিসক্রিমিনেশনকে নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প বিরোধ যে নিষ্পত্তি, সেটার বিধান শক্তিশালী করা হয়েছে। অ্যাক্সিডেন্ট কম্পেনসেশন ফান্ড, যে দুর্ঘটনায় যদি হয় কর্মস্থলে, সেটার জন্য একটা ফান্ড গঠনের প্রস্তুত করা হয়েছে। দুর্ঘটনা যারা শিকার হবেন তাদের পুনর্বাসনের জন্য বা তাদের চিকিৎসার জন্য। আরও অনেক পরিবর্তন হয়েছে, সব আমি বলতে পারবো না। আরপিওর ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট গণপ্রতিনিধিত্ব আদেশে, সেটা হচ্ছে ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলি বিলুপ্ত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন, সেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে। পলাতক ব্যক্তি যারা থাকবে বিভিন্ন মামলাতে, পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। জেলায় যে ইলেকশন অফিসগুলো আছে সেটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ঠিক করবেন, এটা বিধান করা হয়েছে। আর যারা ইলেকশন করবেন তাদের এফিডেভিটের মাধ্যমে দেশি বিদেশি সোর্স থেকে যত আয় আছে, সম্পত্তি আছে, সমস্ত কিছুর বিবরণ দিতে হবে। এবং এই সমস্ত কিছু আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টায় নির্দেশ দিয়েছেন। নির্বাচনে যারা প্রার্থী থাকবেন ওনাদের দেশি সোর্সে, বিদেশি সোর্সে ইনকাম, সম্পত্তি, সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব, সবাই জানবে। আপনাদের এলাকার যে প্রার্থী আছে কার কত ইনকাম, কোথার থেকে ইনকাম, কি সম্পত্তি, এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ উনি দিয়েছেন। এই সংক্রান্ত একটা পরিবর্তন এই সংক্রান্ত একটা বিধান এই আইনে থাকবে। তারপর হচ্ছে জামানতের যে পরিমাণ, সেটা 20,000 ছিল, এটা 50,000 করা হয়েছে। নো ভোটের একটা বিধান করা হয়েছে। যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে, আপনাদের 2014 সনের ভুয়া ইলেকশনের স্মৃতি নিশ্চয়ই মনে আছে,
153টা না 54টা আসনে একজন প্রার্থী ছিল, সাজানো নির্বাচন ছিল। এই ধরনের নির্বাচন যেন না হয়। একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে, যেই প্রার্থী পছন্দ না, তখন সেখানে আবার নির্বাচন হবে। জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে, যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলের। তারপর যারা ইলেকশনে কাজে ব্যস্ত থাকেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিজাইডিং অফিসার বা রিটার্নিং অফিসার, যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, লক্ষ লক্ষ মানুষ নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, ওনাদের ভোট দেওয়ার স্কোপ ছিল না। আমাদের বিধান করেছি যে পোস্টাল ব্যালটে ওনারা ভোট দিবেন। আমাদের যারা প্রবাসী আছেন ওনারাও পোস্টাল ব্যালটে ভোট দিবেন। ইলেকশন কার্যক্রমে যারা নিয়োজিত থাকবেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দিবেন। তারপরে ভোট কাউন্টিংয়ের জায়গাতে মিডিয়ার প্রেজেন্স, মিডিয়া থাকতে পারবে, সেটার বিধান করা হয়েছে। আর যারা রাজনৈতিক দলকে টাকা পয়সা দিবেন, দান, অনুদান বা চাঁদা যেভাবেই হোক না কেন, 50,000 টাকা বা তার বেশি হলে এটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে। যিনি দিবেন তার ট্যাক্স রিটার্নটাও জমা দিতে হবে সেখানে। আর ইলেকশন কমিশন একটা, আগে আপনারা জানেন আগের আইনে বিধান ছিল যে কোনো একটা নির্বাচনী এলাকায় যদি কোনো ভোট কেন্দ্রে আপনার গণ্ডগোল হতো, সেই ভোট কেন্দ্রের ফলাফল বাতিল করার বিধান ছিল। এখন নির্বাচন কমিশন যদি মনে করে একটা নির্বাচনী এলাকাতেই এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করা উচিত, তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া আমাদের যে প্রস্তাবিত যে নীতিগত অনুমোদন যেগুলি হয়েছে, আমি একটু করে বলি। একটা আপনারা জানেন অত্যন্ত ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025, এটা নিয়ে বোধহয় আমরা 25-30 বছর যাবৎ কথা বলছি। এটা আপনার ওই 2006-07 দিকে খুব ভালোভাবে একটা চেষ্টাও হয়েছিল আইনটা করার, কোনোভাবেই করা যাচ্ছিল না। কিন্তু আপনারা জানেন আমাদের জাতীয় ঐকমত্য কমিশন আছে, আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশন আছে, আমাদের মাননীয় প্রধান বিচারপতির যে সংস্কার রোডম্যাপ আছে, সব জায়গাতেই সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আমরা এই আইনটা নীতিগতভাবে অনুমোদন করেছি। এই আইনটা যখন চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে, তখন অধস্তন আদালতের যারা বিচারক আছেন তাদের বদলি, তাদের পদায়ন, তাদের পদোন্নতি, তাদের শৃঙ্খলা সংক্রান্ত সকল ব্যাপার, সকল কিছু সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে চলে যাবে। আর হচ্ছে সুপ্রিম কোর্টের নিজস্ব বাজেট ব্যবস্থাপনা থাকবে, তাদের সম্পত্তি, তাদের কি কি খাতে তারা উন্নয়ন করবে, কি কি পদ সৃজন করবে, এই সমস্ত ব্যাপারে তাদের একটা আর্থিক স্বাধীনতা থাকবে। তো এটা এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আমাদের মনে হচ্ছে কিছু কিছু বিষয় আরও আলোচনার প্রয়োজন রয়েছে, বিশেষ করে যেহেতু এটার সাথে আর্থিক সংশ্লেষ রয়েছে, অবশ্যই অর্থ উপদেষ্টার একটা মতামতের প্রয়োজন রয়েছে। এই আইনটা করার সময় সেই মতামতটা নেওয়া হয় নাই। জনপ্রশাসনের সাথে কনসালটেশন করার প্রয়োজন রয়েছে। তাছাড়া আমাদের আজকে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে কিছু বিষয়ে যে উচ্চ আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। যেমন ধরেন, আপনারা জানেন সাম্প্রতিককালে আপনারা কেউ এটা ইনভেস্টিগেট করেন নাই, আমি আপনাদেরকে অনুরোধ করবো ইনভেস্টিগেট করেন, যে একটা উচ্চ আদালতের একটা বেঞ্চ একদিনে 4 থেকে 5 ঘন্টায় 800 মামলায় প্রায় জামিন দিয়েছেন। জামিন উনি দিতেই পারেন, কিন্তু 4-5 ঘন্টায় 800 মামলা কি শোনা সম্ভব? এটা কি আসলে বিচারিক বিবেচনা ছিল কিনা? এরকম আরও কিছু কিছু প্রসঙ্গ উঠেছে। তো আমাদের মনে গোটা বিষয়গুলো বিবেচনা করে আমরা কয়েক সপ্তাহের মধ্যেই এই আইনটা চূড়ান্ত করার পদক্ষেপ নিতে পারবো। আর থার্ড যেটা আইন আমরা নীতিগতভাবে অনুমোদন করেছি, সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ। আপনারা জানেন গণভবনের জায়গাতে জুলাই গণ অভ্যুত্থানকালে আমাদের যে তরুণরা প্রাণ হারিয়েছেন, যাদের চিরস্থায়ী অঙ্গহানি হয়েছে, আমাদের যে অপূরণীয় আত্মত্যাগের ঘটনা আছে, আর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে পতনের একটা স্মারক হিসাবে ওই স্মৃতিকে ধরে রাখার জন্য, জুলাই গণ অভ্যুত্থানকে আপনার অ্যালাইভ রাখার জন্য এবং এটাকে আমাদের প্রপারলি অ্যাকনলেজ করার জন্য আমরা গণভবনে জুলাই জাদুঘর করছি, এখানে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করছি। তো এটা আমরা একটা সেপারেট জাদুঘর হিসাবে স্ট্যাবলিশ করতে চাই। বর্তমান যে জাদুঘর আছে এটা শাখা জাদুঘর হিসাবে না, সেপারেট জাদুঘর হিসাবে। তো সেখানে লোকবল লাগবে, আর্থিক সংশ্লেষ আছে, সেই জন্য আরও একটু আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। এটাও আমরা খুব দ্রুত চেষ্টা করব, খুব দ্রুত এটা চূড়ান্তভাবে অনুমোদন করার জন্য। মোটামুটি আইনগত ব্যাপারে এই আলোচনা হয়েছে। দুর্নীতি দমন কমিশনটা তো আপনাদের বলেছি। আচ্ছা, আরেকটা যে আইন যেটা আপনার নীতিগতভাবে অনুমোদন হয়েছে সেটা হচ্ছে দুদক অর্ডিন্যান্স। হ্যাঁ,
সেখানে কিছু কিছু বিধান করা হয়েছে, পুরাটা আমি বলতে পারবো না, আপনাদের সময় লাগবে অনেক। একটা হচ্ছে এখন থেকে আপনার বাংলাদেশে যারা থাকবে, বাংলাদেশি হোক বা বিদেশি হোক, বাংলাদেশে অবস্থানকালে অন্য দেশে যদি কোনো দুর্নীতি করে সেটার বিচারও দুদকের মাধ্যমে, সেটার তদন্ত দুদকের মাধ্যমে করা যাবে। আর ওইখানে জ্ঞাত আয়ের সংজ্ঞাতে বলা আছে, জ্ঞাত আয় মানে বৈধ আয়, জ্ঞাত আয় মানে আপনার মানে জ্ঞাত অবৈধ আয় না, বৈধ আয়, এগুলো ক্লিয়ার করা হয়েছে। যে সমস্ত জায়গায় বাংলাদেশে যে জায়গাতেই দুদকের অফিস থাকবে সেখানেই দুদকের স্পেশাল কোর্ট গঠন করার বিধান করা হয়েছে। দুদক যারা চেয়ারম্যান থাকবেন বা দুদকের যিনি প্রধান থাকবেন তাদেরকে বাছাই করার জন্য 7 সদস্যের বাছাই কমিটি করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের একজন বিচারকের নেতৃত্বেটা হবে এবং ওনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থী বাছাই করবে। তাছাড়া ওনারা নিজেরাও প্রার্থী বাছাই করবে নিজের বিবেচনায়। সাক্ষাৎকার নেওয়া হবে প্রত্যেক যারা কমিশনার হতে চান বা আগ্রহ আছে। কমিশনের যে কার্যাবলী দুদকের, সেটা কার্যাবলী বাড়ানো হয়েছে, ক্ষমতা বাড়ানো হয়েছে, এজাহার দায়ের তদন্ত অনুসন্ধানের ক্ষমতা বাড়ানো হয়েছে। এবং আমাদের আজকে আলোচনায় বলা হয়েছে সবই ঠিক আছে, কিন্তু দুদকের অভ্যন্তরীণ জবাবদিহিতাও প্রয়োজন রয়েছে। দুদকের কাজ দুর্নীতি দমন করা, কিন্তু দুদকের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তো এইটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং বলেছি যে আজকে আমরা এটা নীতিগতভাবে অনুমোদন করলাম। আইনটা চূড়ান্ত করার আগে দুদকের যে অভ্যন্তরীণ জবাবদিহিতার মেকানিজম সেটাকে আরও অনেক স্ট্রং করতে হবে। এগুলির বাইরে আরও কিছু বিষয়ে আলোচনা হয়েছে, এটা সবই একটু বলেন। আজকে আরো যে কয়েকটা বিষয়ে অ্যাপ্রুভাল এসেছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের মিশিগানের অঙ্গরাজ্য ডেট্রয়েট শহরে বাংলাদেশের নতুন কনসুলেট জেনারেল অফিস স্থাপনের ডিসিশন হয়েছে। এটা ওদের পুরো কাজকে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এটা পুরো কাজটা যেন অনলাইনে তারা যেন পুরো সার্ভিসটা দিতে পারে, সেটা সক্ষমতা মানে এটা ওপেন করার সাথে সাথেই যেন থাকে সেই বিষয়ে উনি নির্দেশনা দিয়েছেন। আর অন্যান্য যেগুলো ছিল যে সেবা সহজীকরণ ও দুর্নীতি দূরীকরণের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন কর্তৃপক্ষ বা সংস্থা কর্তৃক উন্নয়নকৃত আবাসিক প্লট বা ফ্ল্যাট হস্তান্তর পরবর্তী ব্যবস্থাপনার ক্ষেত্রে বিদ্যমান হয়রানিমূলক প্রথা ও পদ্ধতি পরিবর্তনের প্রস্তাব অনুমোদন হয়েছে। এটা বিষয়ে আমি স্যারকে দিচ্ছি। স্যার এটা কোনটা? ওই যে স্যার ওই যে রাজুকে আর ওই যে প্লটের হস্তান্তরের ক্ষেত্রে যে আচ্ছা, রাজুকের ক্ষেত্রে যেটা করা হয়েছে এটা হচ্ছে আপনারা জানেন যে যখন 99 ইয়ার্সের লিজ নেওয়া হয়, যারা লিজটা নেন জমি ওনারা যদি এটা কোনো রকম হস্তান্তর করতে চান অনেক ক্ষেত্রে রাজুকের থেকে বারবার পারমিশন নিতে হয় এবং এটা চরম ভোগান্তি হয়, চরম দুর্নীতি হয়। রাজুকের কারো বিরুদ্ধেও তো দুর্নীতির অভিযোগ আছে। সেই হয়রানিটা, এই ভোগান্তিটা কমানোর জন্য এই প্রক্রিয়াটাকে সহজ করা হয়েছে। 99 ইয়ার্স যখন লিজ নিবে প্রতি পদে পদে ওনাকে এটা হস্তান্তর করার জন্য বা কাউকে ভাড়া দেওয়ার জন্য বা আপনার যে কোনো ধরনের চুক্তি করার জন্য বারবার রাজুকের পারমিশন নিতে হবে না, অর্থাৎ রাজুকের ইন্টারফারেন্সটা কমানো হয়েছে। এটার সাথে সাথে এটাও আলোচনা হয়েছে যে বিভিন্ন যারা বেসরকারি ডেভেলপাররা আছেন তারা আপনার ক্রেতাদের উপর প্লট বা যারা ফ্ল্যাট ক্রয় করেন তাদের উপর নানা রকম শোষণ করে থাকেন। যে একটা দামে হয়তো প্লটটা বিক্রি করে দিলেন বা ফ্ল্যাটটা বিক্রি করে দিলেন, ওই ফ্ল্যাট আবার আরেকজনের কাছে যখন বিক্রি করতে যায় তখন তাদেরকে আবার টাকা দিতে হয়, একটা নির্দিষ্ট অঙ্কে বিক্রয় মূল্যের অংশ দিতে হয়। আপনারা জানেন যে এই দেশে বড় বড় যারা ভূমিদস্যু আছে তাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আছে এই ধরনের, এবং তারা ফ্ল্যাট মালিকদের উপর নানান ধরনের নতুন নতুন ট্যাক্স কার্ড বিভিন্নভাবে অর্থ আদায় করেন, একটা মাফিয়া রাজ্য প্রতিষ্ঠা করেন কোনো আপনার ডেভেলপারদের বিরুদ্ধে বা আমরা যাদেরকে ভূমিদস্যু বলি তাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন রয়েছে। তো এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এই সংক্রান্ত যে বিধি আছে বেসরকারি আপনার প্লট বরাদ্দের ক্ষেত্রে বা বেসরকারি আপনার যারা আছেন ডেভেলপার আছেন এই সংক্রান্ত যে সংশ্লিষ্ট যে বিধি আছে সেখানেও দ্রুত পরিবর্তনের সিদ্ধান্ত, সংশোধনী আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে আপনারা এই ডেভেলপারদের কাছ থেকে বড় বড় ডেভেলপারদের কাছ থেকে যারা প্লট বিশেষ করে যারা আপনার ফ্ল্যাট নিবে তারা যাতে বাড়তি ভোগান্তির শিকার না হয়। আর আজকে স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ 2025-এর নীতিগত অনুমোদন হয়েছে। এটা মূলত হচ্ছে যে আমাদের যে টাউন প্ল্যানিং এর সাথে এটা জড়িত, আমাদের মানে এই যে স্পেশাল যেটা প্ল্যানিং সেটা যাতে এনভায়রনমেন্ট রেগুলেশন গুলো মেনে চলে এবং এই সংক্রান্ত গ্লোবাল যেগুলো কনভেনশন আছে সেই কনভেনশনের সাথে এটা যাতে অ্যালাইনমেন্ট থাকে সেই জন্য এটা আজকে
পাস হয়েছে। এটাই আপাতত নীতিগত অনুমোদন হয়েছে, এটা আগামী সপ্তাহে আবার এটাকে নতুন করে সাবমিট করা হবে ফাইনাল অ্যাপ্রুভালের জন্য। এছাড়া আরো একটা বিষয় ছিল, সেটা আসলে আপনাদেরকে ক্যাবিনেট ডিভিশন জানাবে।